মানে এক ধরনের হতবিহ্বল যে এটা মানে কিছুক্ষণ আগে একসাথে আমি নামাজ পড়তে গেছি, বের হয়েছি, তাকে নামাজে দেখছি, আর আমি এখন চিন্তা করতে আমার ছেলে নেই। মানে এটা অকল্পনীয় একটা জিনিস যেন আমার কাছে মনে হচ্ছে, যে এটাকে কীভাবে আমি বাবা হিসাবে এটাকে জাস্ট আমার কোনো সেন্সও কাজ করছে না, অনেকটা এরকম। ইয়ামিন ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তার ইচ্ছে যে সে কম্পিউটার সায়েন্স নিয়েই পড়াশোনা করবে এবং সেটা বুয়েটে হলে ভালো হয়, এবং সে ইঞ্জিনিয়ারিং কোচিং করে এবং সেখানেও সে ওখানকার দুইটা আছে, মানে কৃতি শিক্ষার্থী হিসাবে সে মেডিকেলে কোচিং না করেও মেডিকেলে সে পরীক্ষা দিয়ে রংপুর মেডিকেলে চান্স পায় এবং বুয়েটে অবশ্য পড়ে। ইতিমধ্যে মেডিকেলের পরে পরীক্ষা হলো MIST, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সেখানে সে রিটেনে চান্স পায়। তখন বলল যে যদি এখানে আমার কম্পিউটার সায়েন্স হয়ে যায় তাহলে আমি বুয়েটে পরীক্ষাই দেব না। তখন আমরা বললাম যে না, তুমি তো বুয়েটের জন্যেই পরীক্ষা প্রস্তুতি নিয়েছ, তো এখানে কোথায় হলো না হলো সেটা বিবেচনায় রাখা দরকার নেই, কারণ এখানে তো খরচের একটা ব্যাপার আছে, আর আমি তো তখন বলা চলে যে জবলেস, ছোটোখাটো ব্যবসা করি। তখন যখন রেজাল্ট হলো তখন দেখা গেল সে কম্পিউটার সায়েন্সেই চান্স পেয়েছে। তখন সে খুবই খুশি যে আমি আর বুয়েটে পরীক্ষা দেব না। সে বুয়েটে পরীক্ষা না দেওয়ার অবস্থায় প্রায় 2 সপ্তাহ কোনো পড়াশোনাও করতেছে না। তোর আম্মা বকাঝকা করলো যে যেহেতু তোমার আব্বুর এখন আয় রোজগার অত বেশি না, সে ব্যাংকে থাকলে একটা কথা ছিল যে তোমাকে যেটা বুঝতে হবে, সুতরাং তুমি ওখানে পরীক্ষা দাও। তখন সে বললে যে আমি পরীক্ষা দিব, কিন্তু কম্পিউটার সায়েন্স না হলে কিন্তু আমি ভর্তি হব না। তো আম্মা বলে যে না, তোমার পরীক্ষা দেওয়ার দরকার, তোমার পরীক্ষা কোথায় হবে সেটা পরে দেখা যাবে। তো পরে ওখানে পরীক্ষা দিল, চান্স পেল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে। তখন বলতেছে দেখছো আমি তো কম্পিউটার সায়েন্সে চান্স পাই নাই। তখন আমি বললাম যে কেন, আমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম। বলছি এক বাসায় 2টা কেমিক্যাল ইঞ্জিনিয়ারের তো দরকার নেই, আমার কম্পিউটার সায়েন্সে আমি এটাকে ভালো। আমি তখন বললাম যে ভালো ঠিক আছে, কিন্তু টাকা পয়সার বিষয়টা তো তোমাকে দেখতে হবে। তখন বললো যে না, আমি এখান থেকে পাশ করে তোমার টাকা পয়সা আমি ফেরত দিয়ে দেবো। আর তোমার আবরার ফাহাদের কথা মনে নাই? আবরার ভাইয়া ওখানে রাজনীতি আছে, সে শহীদ হয়েছে, আমি ওই ধরনের পরিবেশে যাব না। আমি তখন যেহেতু এটাও আমরাও আবরার ফাহাদ যেহেতু আমাদের পাশের গ্রামে একই ইউনিয়নে, যেহেতু আমরা এটা জানি, এবং আমাদের পারিবারিকভাবেও এটা আলোচনা হয়েছে, তখন যেহেতু এই জায়গার কথা যখন বললো তখন আমি আর এটা নিয়ে কোনো বার্গেনিং করলাম না। ওর আম্মাই মাঝে মধ্যে বলতো যে হ্যাঁ তুমি চাপাচাপি করলেও ভর্তি হতো, কিন্তু তুমি কিছু বললে না। তো আসলে আমি ওর মতের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে যেতে চাই নাই। যাই হোক, এখানে ক্লাস শুরু হলো, সব কিছুই ঠিকঠাক আছে। তারপরে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় এবং এটাকে ওরা সবাই মোটামুটি ওর মনোভাবাপন্ন যারা তারা এটাকে সমর্থন করে। যে টিচারদেরকে ওরা নাকি একসময় যে বলছে যে আমরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য না, আমরা কোনো রাজনীতি এখানে এলাও করে, আমরা এটা মেনেই এখানে আসি, কিন্তু এটা তো অরাজনৈতিকভাবে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তা আমরা এটাকে সমর্থন করি। তা আমরা আমাদের ক্যাম্পাসে 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, আমরা একটা মৌন অবস্থান ধর্মঘট করবো, এরপর আমরা যার মতো ক্লাস বা আমাদের হলে চলে যাবো। কিন্তু এটাও স্যাররা অনুমতি দেয় নাই। এটাকেও মানে টিচাররা মানে তাকে মানে নেতা হিসাবে ট্রিট করছে। মানে আগের যে কমোডার ছিলেন, মানে সে বাসায় আসছিল, তার মানে আমি তখন সে নাম বলছে না, পরে আমি জানতে পারছি যে সেটা আমার ছেলেকে মেন করেই বোঝাতে চাচ্ছে। এখানে অনেকেই নেতা হওয়ার চিন্তা ভাবনা করছে, এখানে
আমরা মনে করছি যে ছাত্রদেরকে আমরাই কন্ট্রোল করতে পারছি না, তাহলে তাদের বাড়িতে দিয়ে দিলে সুবিধা হবে। মানে কেন হচ্ছে 16 তারিখ দিবাগত রাত্রে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো, এটা আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম এটার কারণ কি। কারণ আপনাদের ছেলেরা তো হট্টগোল মারামারি গণ্ডগোলের সাথে জড়িত হয় না, তাহলে আপনারা আপনাদের কাছে রাখলেই তো তারা সেফ থাকতো। তখন উনি এই ব্যাখ্যা দিল ইনডাইরেক্টলি, যে অনেকেই নেতা হতে চায়, একটা বিশৃঙ্খলা হবে, আমরা তো সবাইকে কন্ট্রোল করতে পারবো না, এই জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 17 তারিখ সকালবেলা সবাইকে পাঠাই দেব। ওরা 16 তারিখ দিবাগত মানে 16 তারিখ রাত্রে রাত 10টার দিকে এই ঘোষণা আসে যে কালকে সকালবেলা 5টার সময় নাস্তা দেওয়া হবে, নাস্তা করে সবাই চলে যেতে হবে। ওরা তখন বন্ধুদের মধ্যে আলোচনা করছে যে না, আমরা যদি এখন সকালবেলা নাস্তা করে চলে যাই তখন কিন্তু ওই ব্লকের কর্মসূচি চলতেছে। বলছে তাহলে এদের অনেকের কাছে টাকা পয়সা নাই, অনেকের টিকিট নাই, আর প্রত্যেকটা দূরপাল্লার যারা গাড়ি সেগুলো সবসময় বিকাল সন্ধ্যার দিক থেকেই শুরু হয়। আমরা যদি ভোরবেলা নাস্তা করেই বের হয়ে যাই তো ওরা যাবে কোথায়? কারণ অনেকেরই তো দূরের যারা তাদের আত্মীয় স্বজনও নেই, তো ওরা সারাদিন কোথায় খাবে কোথায় থাকবে, তারা মানে অনিচ্ছা সত্ত্বেও মানে আন্দোলনের মানে ঝামেলার মধ্যে তাদেরকে পড়তে হবে। তো এটা কি উচিত না যে আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে গেলাম, ইতিমধ্যে ওদের টিকিটের ব্যবস্থা হয়ে যাবে, টাকা পয়সা কারো কাছে না থাকলে সেটা ব্যবস্থা হয়ে যাবে। এটা নিয়ে স্যারদের সাথে ওরা তখন আপত্তি করছে। তখন স্যাররা বলছে যে না, তোমরা 6 জন করে কমিটির সাথে কথা বলতে হবে। তো ওই সারা রাত ধরে নাকি এটাই ওর একটা ফেসবুক স্ট্যাটাসে এগুলো সব ওই দিনকার রাতের ঘটনা বলে সে এটা লিখছিল আর কি, 16 তারিখের রাত্রে দিবাগত রাতে আর কি। কিন্তু তারা শুনছেই, কিন্তু ওই লাস্টে একই কথা, তোমার সকালবেলা চলে যেতে হবে। তখন নাকি ওরা হলে ফিরে আসে, আমি সব বন্ধুরা একসঙ্গে কোরাস গাইছে যে বলো বীর বলো অন্যতম মশির। এইটা কিন্তু ওদের হলের কমন একটা সঙ্গীত ওরা রূপান্তর করছে। তখন অনেকের মধ্যে এক ধরনের কষ্ট যে আমরা কালকে সকালে এখান থেকে চলে যেতে হবে, একসাথে থাকা হবে না। তারপরে এখানকার ওরা চাচ্ছিল যে হলে থেকেই মোটামুটি পরিস্থিতিটা অবজার্ভ করা, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তো ও যখন 17 তারিখ সকালবেলা 9টা সাড়ে 9টার দিকে বাসায় আসে, তখন এসে ওর আম্মা নাস্তা করতেছে। ওই দিন তো আমি আবার রোজা আছি, আশুরার রোজা আমরা সবাই, আমার আম্মা বোন আমি সবাই রোজা আছি। তখন ওই নাস্তা করার সময় নাকি বলতেছে আব্বুকে বলো ওর নানুর বাসা গ্যান্ডাতে, ওখানে কয়েক মাস হলো ভাড়াটিয়া নাই। তো বলছে নানুর বাসা যেহেতু ফাঁকা আছে, তো আমার বন্ধুরা যদি এখানে এসে থাকে আব্বুকে জিজ্ঞেস করো কোনো অসুবিধা হবে কিনা। তা আমি ঘুম থেকে ওঠার পরে ওর আম্মা বললো যে ইয়ামিন এই কথা বলছে। তাই বললাম হ্যাঁ, ওর বন্ধুরা যদি যারা দূরের তারা যেতে না পারলে এখানে এসে থেকে গ্যাস আসে, ওরা রান্নাবান্না করে খাবে, ওরা যখন হল খুলবে তখন চলে যাবে, সমস্যা নেই। আমি এটা মোটামুটি সমর্থন করলাম। এরপরে আমি জাস্ট ঢাকায় কাজ আছে এই জন্য আমি বের হয়ে চলে গেলাম। সারাদিন আমি আর বাসার খবর জানি না। ওই মানে যেহেতু আগের দিন রাত্রে ওরা ঘুমাইতে পারে নাই, তো সারাদিন ও বাসায় থাকছে। আর বাসায় আসলে নর্মালি ও এখানে কোনো আলাদা কোনো আড্ডা দেওয়ার কোনো অভ্যাসও নাই বা আড্ডা দেওয়ার কোনো বন্ধু, কারণ ওর এখানকার যারা বন্ধু ছিল তারা MIST-তে নাই, বা এখানে থাকেও না এখন। তারা রাজশাহীতে, কেউ রুয়েটে, কেউ চিটাগং, এইভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি যখন রাত্রে বাসায় আসলাম তখন এসে দেখলাম যে ওই জাস্ট এই বিছানাতে ওইভাবে আছে ইয়েতে আমার ওই ভাড়া বাসায়। আমি কিছু বলছি না আর কি, যেহেতু সারাদিন ওর মতো করে থাকছে, সমস্যা নেই। আমি আমার খাওয়া দাওয়া করে আমি ঘুমাই গেলাম। আমি 3টার দিকে আবার আমরা যদি দ্বিতীয় রোজা বৃহস্পতিবার দিনও রোজা থাকবো, তো এখন ওর রুমে এসে দেখি যে ওর ল্যাপটপ ওপেন, মানে লাইট জ্বলতেছে। আমি কীভাবে তোমার ল্যাপটপ খোলা কেন? বলছে যে বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ হয়েছে, আর আগের দিন তো সারাদিনই ঘুমাইছি, আগের দিন রাত্রে ঘুমাইছিল না, ঘুমাইতে পারি নাই, এই জন্য ঘুমও আসছিল না, তো কিছু লেখালেখিও করছি, আর মনে করছি যে আমিও রোজা থাকবো, নামাজ পড়ে তারপর একবারে ঘুমাবো। আমি তখন বললাম যে না, যেহেতু তোমার মনটা না, আর এই আশুরা রোজা তো 2টা থাকতে হয়, তুমি যে কোনো কারণেই হোক যেহেতু একটা রোজা থাকতে পারো না, এই রোজা তোমার থাকার দরকার নাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নামাজ পড়ে এসে ঘুমাবো। আমরা সেহরি খেয়ে তারপরে আবার একসাথেই ফজরের নামাজ পড়ে এসে ও ঘুমাইতে গেল, আমিও পাশের রুমে ঘুমাইতে গেলাম।
এরপরে 10টা সাড়ে 10টার দিকে আমি ব্যাংকের কিছু কাজ আছে, তা ঢাকায় যাওয়া যাবে না, এবং তাহলে সাভারে যে কাজগুলো সেরে আসে। আমি যখন বাসা থেকে বের হচ্ছে এই দিন 18 তারিখ সকালবেলা আর কি, ও তখন দেখি যে গ্যারেজ পর্যন্ত দৌড়ায় এসে বলছে যে আব্বু আব্বু মিরপুরে তোমার কোনো পরিচিত হসপিটাল আছে কিনা। আমি বললাম কেন, কী হয়েছে? বলছে আমাদের কিছু বন্ধুরা আহত হয়েছে, তো ওখানে হসপিটালে ভর্তি নিচ্ছে না। আমি বললাম যে আমার অবশ্য মিরপুরে পরিচিত নাই, তবে তোমার বন্ধুদেরকে বিআইএস যে টেকনিক্যাল হসপিটাল আছে এটা তো স্বায়ত্তশাসিত, এখানে সম্ভবত ওই রকম আচরণ নাও পেতে পারে, তো এখানে নিয়ে আসতে বলো। তখন বলছে হ্যাঁ আমি তোমাকে বলি মিরপুর, আর তুমি আমার টেকনিক্যাল দেওয়া যা, তোমার কাজে তুমি যাও। মানে আমার সাথে ঝাড়ির সাথে এই কথা বল, তুমি তোমার কাজে যাও, আমরা দেখতেছি। এগুলো আবার হনন করে বাসায় ঢুকে গেল, আমিও বের হয়ে আসলাম। এরপরে সাভারে ব্যাংকের কাজ সেরে বাজার রোড থেকে যখন মেন রোডে আসতে যাচ্ছি, তখন অটোওয়ালারা নিষেধ করতেছে যে না না এই আমার ড্রাইভারকে বলতেছে যে গাড়ি সামনে নেওয়া যাবে না, গণ্ডগোল শুরু হয়েছে, আপনারা গাড়ি ঘোরাই ফেলেন। ওরাই রাস্তা ক্লিয়ার করে দিয়ে আমাদের গাড়ি ঘোরানোর সুযোগ করে দিয়ে বলছে আপনার পিছন দিক দিয়ে যান, মেন রোডে যাওয়া যাবে না। তখন আমি আবার ড্রাইভারকে বলে তাহলে গাড়ি ঘোরাই আমরা ওই নামা বাজারের ভিতর দিয়ে এই নামের পিছন দিক দিয়ে এখানে এই যে ওলাইলের পিছন সাইড দিয়ে এরকম পিছন দিক দিয়ে এখানে এসে তখন দেখলাম ওইদিকে তাকালাম অনেক বাস টাস সব থেমে আছে, আর ওইদিকে তো গন্ডগোল তখন শুরু হয়ে গেছে। আমি ব্যাংক টাউনে ঢুকলাম, তখন 12:30 বাজে। এসে দেখলাম ও একই স্টাইলে ওই যে শুয়ে আছে, মোবাইল দেখতেছে, কি করতেছে। আমি ঢুকতে বলছি যে গন্ডগোল তো শুধু ঢাকায় হচ্ছে না, সাভারেও শুরু হয়ে গেছে, আমি তো মেন রোড দিয়ে আসতেই পারিনি। কিন্তু ও কোনো রেসপন্স করলো না। হ্যাঁ জেনে এবং আমি মনে করলাম যে হয়তো যেহেতু সকালবেলা যাওয়ার সময় আমি কোনো কিছু তাদের উপকার করতে পারি না, হয়তো আমার প্রতি কিছুটা নাখোশ আর কি, এই জন্য সে কোনো কথা বললো না। আমি এবার আমার রুমে যে রেস্ট নিচ্ছি, আর তখন ওর আম্মা বললো যে নামাজের সময় হয়ে যাচ্ছে, এতে তুমি গোসল টোসল করো না, হ্যাঁ নামাজ পড়তে তো যেতে হবে। তো বলে আচ্ছা ঠিক আছে। তো তখন গোসল টোসল করছে, আমি ওই ফেসবুকেই দেখাচ্ছে, কারণ আমার যেহেতু টেলিভিশন নাই বাসায়, তো এই ফেসবুকেই চেষ্টা করতেছি যে কোথাও থেকে কোনো পোস্ট আসে কিনা, কী অবস্থা। তো এই করতে করতে আমি যখন নামাজের জন্য বের হয়ে যাচ্ছি, তখন দেখি যে ও এই কমন বাথরুমে অজু করতেছে। আমি যেতে যেতে দেখি যে জামাত শুরু হয়ে গেছে, মানে আমি সুন্নত পড়ার সুযোগ পেলাম। তা আমি নামাজ শেষ করে যখন সালাম ফিরে পিছনে, মানে আমার একটা টেনশন কাজ করতেছে যে ও তো ভিতরে কিছুটা অস্থিরতা ভাব মনে হচ্ছে। আমি আর পিছনে তাকালাম, দেখলাম যে আমার থেকে 2 কাতার পিছনে ও উঠে দাঁড়ালো, সম্ভবত 1 রাকাত বা 2 রাকাত পাই নাই এরকম আর কি। এরপরে আমি নামাজ শেষ করলাম, ওই 2 রাকাত সুন্নত, 4 রাকাত পড়লাম, নফল পড়লাম, আর কিছু তসবিহ, মানে মনে হচ্ছে যেহেতু রোজা আছি, ওদের আবার বেশ গরম, এখানে এসি আছে, হ্যাঁ যেহেতু লাঞ্চের তাড়া নাই, আমি একটু ধীরে সুস্থেই সবগুলো শেষ করতেছি। যখন আমি মসজিদ থেকে বেরোচ্ছি তখন 2টা বাজে। তখন দেখছি ওর আম্মার, আমি আবার একটা সাইলেন্টে রাখি, ওপেন করতেছি, তখন ওর আম্মার 2টা মিস কল। আমি ফোন দিয়ে বললাম কী ব্যাপার, আমরা মসজিদে আসছি, তো তুমি ফোন দিচ্ছ কেন? তো বলছে না তোমার ছেলে নামাজে যাওয়ার সময় বলে গেছে সে তার বন্ধুদেরকে দেখতে যাবে, আমি নিষেধ করছি, শোনে নেই। তাহলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। আমি জাস্ট রাইট 1:59 এবং 2টার সময়, মানে 2টা কল দিলাম, রিং হলো কিন্তু রিসিভ হলো না, ওকে কল দিলাম। তখন আমি ওই মসজিদ থেকে বেরোতে ওর মাকে ফোন দিচ্ছি যে তোমার ছেলে তো আমার ফোনই ধরতেছে না, তো গণ্ডগোল তো তোমার ছেলের বন্ধুরা, ইউনিভার্সিটির বন্ধুরা ঢাকায় মিরপুরে, আর স্কুল কলেজের বন্ধুরা সাভারে। আমি যদি ফোন না ধরে বুঝবো কেমন করে যে ওর কোন বন্ধুদেরকে দেখতে গেছে। আর বাস টাস চলছে না, স্বাভাবিকভাবে আমি কোথায় যাব? হ্যাঁ তুমি তোমার ছেলেরে ফোন দাও, যেহেতু তোমাকে বলে গেছে তাহলে তুমি ফোন দাও। এই বলে আমি তোমার বাসার দিকে আসতেছি। ওই আস্তে আস্তে ওর মা ফোন দিয়ে বলছে না আমার ফোনও রিং হচ্ছে, ধরতেছে না। তখন আমার মধ্যে একটু খটকা লাগলো যে আমার প্রতি হয়তো তার একটা আছে, হ্যাঁ যে আমি তার বন্ধুদের ব্যাপারে কিছু হেল্প করিনি, কিন্তু মার ফোন তো ধরার কথা। তখন আমি বললাম যে না এমন হতে পারো, হয়তো মিছিলে আছে, হয়তো সাউন্ড শুনছে না, তো তুমি ফোন দিছো, আমি ফোন দিছি, যখন দেখবো মিস কল ও ফোন ব্যাক করবে, চিন্তা করে না, আমি বাসায় আসতেছি। মানে হাঁটতে বাসা পর্যন্ত আসতেছি। আমি বাসায় ঢুকতে ওর বোনকে বললাম যে তোমার ভাইয়া তো তোমার কথা শোনে, যে তুমি ওকে আটকাইতে পারো নাই। তখন বলছে কেন আমরা কি মিছিলে যেতে পারি না? হ্যাঁ মিছিলে যেতে পারো, এখানে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার যেটা
বাবা হিসাবে যেটা চিন্তার সেটা হচ্ছে তোমার ভাই তো কোনোদিন রাজনীতি করে নাই, সে তো পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এটা জানে না, ঠিক আছে। আমরা যেমন 90-এর সময় যখন এরকম অবরোধ হতো, হরতাল হতো, আমরা একটা পিকনিক মোড হতো, মনে হয় যে একটা আলাদা ব্যাপার, হ্যাঁ, কারণ তখন তো পুলিশে এরকম সরাসরি গুলি করতো না। আর আমরা জানি যে মানে ওই গ্রুপের সাথে গেলে কিভাবে পুলিশ আগায় যাচ্ছে, পিছাই যাচ্ছে, পিকেটিং করতেছে, তো এটা তো কোনো অভিজ্ঞতা নেই। তো ও তো বুঝতেই পারবে না যে আসলে এখানে কি ঘটতেছে, কারণ ওর তো আমার মনে হয় যে জীবনে ওই প্রথম আজকে মানে রাস্তায় গেল রাজনৈতিক কোনো কারণে, এটাই হচ্ছে আমার চিন্তার বিষয়। তখন আমার মেয়ে বলছে না কিছু হবে না, আল্লাহ আল্লাহ করো, চলে আসবে। হ্যাঁ, সবাই আমরা সেটাই বলি যেন আল্লাহ ওকে ভালোভাবে বাসায় নিয়ে আসে। আমি আর ফোন দিচ্ছি না, কিন্তু কিছুক্ষণ পর পর ওর মা ফোন দিচ্ছে, কারণ যেহেতু রিং হচ্ছে রিসিভ হচ্ছে না, ফোন কিন্তু তখনও চালু। তো এইভাবেই আমি আমার ওই ফেসবুকে দেখতেছি যে কি কোনো সংবাদ পাওয়া যায় কিনা, বা সাভারের কোনো পরিস্থিতি বোঝা যায় কিনা। তখনও যে সে সাভার গেছে সেটা তো আমরা জানি না। তখন 2-3টার সময় এক ছেলে, ওর মা ফোন দিছে, তখন অন্য একটা ছেলে ফোন ধরে বলছে যে আপনারা এনাম মেডিকেলে চলে আসা, শুধু এতটুকুই বলছে। তখন ওর আম্মা বলছে দেখো ওর ফোন একটা ছেলে ধরে বললো যে এনাম মেডিকেলে যেতে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ডিটেল জিজ্ঞেস করে নিই যে কোথায় কী অবস্থা। আমি ফোন দিলাম, তখন দেখি ওই ফোন সুইচ অফ। আর মানে ওই সেই থেকেই ফোন বা সেট আমরা আর পাইও নি, বা তাকে আর কলেও পাওয়া যায়। তারা বলে যেহেতু বলছে তো চলে যায়, তোর বোনকে বলে তুমি বাসায় থাকো, আমরা দেখি হয়তো আল্লাহ না করো কোনো অসুবিধা হয়েছে, হয়তো সেদিন এনাম মেডিকেলে গেছে। আমি বাইরে এসে একটা অটো পাইলাম, অটোকে বললাম যে এনাম মেডিকেলে চলো, গাড়ি আর নিয়ে নেয়, যেহেতু বাইরের পরিস্থিতি ভালো না। এরপরে আমরা এনাম মেডিকেলে যখন 2জন ঢুকছি, এমার্জেন্সিতে গেলাম, আমরা এরকম দেখছি যে ওর অবস্থা। তখন এক নার্স বলছে আপনারা কাকে খুঁজেন। আমার জানা আছে যে ওর ওয়ালেটে যেহেতু মানে ইয়েতে থাকে, আইডি কার্ড থাকে। আমি বললাম যে আমার ছেলে ইয়ামিন এখানে নাকি ভর্তি হয়েছে। না না, আপনারা 3 তলায় ওটিতে যান। আমরা ওখান থেকে বের হয়ে 3 তলায় ওটিতে গেলাম। তখন ওখানে একজন অ্যাটেন্ডেন্স ওই একই কথা বললো যে না না না, আপনার ছেলে এখানে নিচতলায় আছে, আপনার নিচতলায় যান। যখন নিচতলায় নামছি, তখন দোতলা থেকে একটা ডাক্তার, মহিলা ডাক্তার এসে ওর আম্মাকে এরকম জড়াই ধরলো যে আপনারা কি ইয়ামিনের বাবা মা? আমার বলছে তো আসেন আপনার ছেলে নিচে। তো আমরা যখন উপরে উঠি, তখন বেশ কিছু ছাত্রছাত্রী ওখানে মিছিল করতেছিল, তারা আমাদেরকে চেনে না আসলে, এবং তখন পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কিছু জানি না যে তার অবস্থাটা কী, এবং না তাও অনুমান করতে পারছে। আমি হয়তো মনে করতেছি যে হয়তো তুলনামূলক হয়তো একটু বেশি অসুস্থ, আহত, এরকম কিছু, মানে মারা গেছে এটা তো কল্পনা, যেহেতু আমরা কিছুই জানি না। সুতরাং মানে সব থেকে খারাপ চিন্তাটা তো আর ওইভাবে আসে না মাথায়। মনে করছি যেহেতু ওই ছেলেটাও বলছে যে হসপিটালে আসে, তাও তো হয়েছে, এরকমই চিন্তা। তখন ওই মহিলা ওর মাকে সহ যখন নিচে আসলাম, তখন একটা রুমে তালাবদ্ধ। তো বলছে এই রুমে আছে। আমি বলছি আমার ছেলে কোথায়? বলছে এই রুমে আছে, একটু অপেক্ষা কর। তো পরে 5-7 মিনিট পরে চাবি নিয়ে এসে যখন খুললো, তখন দেখি যে স্ট্রেচারে শোয়ানো, ডান দিকে এরকম কাত হওয়া, এবং একটা ঘুমন্ত মানুষ যেরকম জাস্ট সেরকম। এবং পরবর্তীতে যেহেতু আমরা ফেসবুকে দেখেছি যে তার উপর যে নৃশংসতা, মানে এটার কোনো ছাপ তার চেহারার মধ্যে নাই, কিছু নেই। তো তখন ওই মহিলা, ওর মা তো মাথার কাছে যে কান থেকে কী হয়েছে বলেন আমার ছেলে, তো বলছে যে আমরা তো আপনার ছেলের কোনো ট্রিটমেন্টেরই সুযোগ পাই না। তখন আমি মানে এক ধরনের শক, হ্যাঁ কী বলেন। তখন আমি ওর বাম হাতটা সাইডে এরকম পড়া আছে, আমি এরকম ধরে উঁচু করলাম, যে হাত উঠে আসলো, ঠান্ডাও হয়নি বা শক্তও হয়ে যায়নি। আমি ছেড়ে দিলাম, আমার হাতটা এরকম বাম পাশে পড়ে গেল। তখন ওই ভদ্রমহিলা বলে না আমরা এখানে একটা করছি, এনজিওগ্রাম টাইপের কী যেন করছি, তো সেখানে আমরা কনফার্ম হয়েছে যে আপনার ছেলে পথেই মারা গেছে। তখন আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আপনারা কোনো ট্রিটমেন্টের সুযোগ পান নাই, তাহলে আমার ছেলেকে এখানে রেখে লাভ করতে, তাহলে আমি নিয়ে যাব। তখন ওই ডাক্তার বলছে না একটু সমস্যা আছে, কারণ ছাত্রছাত্রীরা লাশ নিয়ে মিছিল করতে চাচ্ছে, পুলিশের দিক থেকে আপত্তি আছে, এই সময় আপনারা নিতে পারবেন না। তাই বলে যে আমার ছেলে কোনো রাজনীতিও করতো না, কারণ আপনারা যেহেতু ট্রিটমেন্টেরই সুযোগ পান না, আমি এখানে আমার ছেলেকে রাখবো না। তো আমরা যখন স্টেশন ধরে টানছি, তখন ওনারা বাধা দিল, ডাক্তার এবং আরও সিকিউরিটি গার্ডেরা। তখন ওই ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছে, ওরা আমাদের সঙ্গে যোগ দিল। তখন স্বাভাবিকভাবে এদিকে বেশি লোক, ওরা তখন ছেড়ে দিল। বাইরে আসার পরে ওরা স্লোগান দিতে থাকলো, আঙ্কেল আমরা এটা নিয়ে মিছিল করবো, তার জন্য সরি।
আমার ছেলে যেহেতু কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না, আমি এমন কিছু করব না যেটা এই ধরনের মানে আমার ছেলেকে রাজনীতির ঘুঁটি হতেও দিব না। তো তখন হঠাৎ করে ওর এক বন্ধুকে পেলাম। ওর বন্ধু বলছে, আঙ্কেল আপনি এখানে থাকেন, নাহলে ওরা কিন্তু ওকে নিয়ে চলে যাবে। তো না, যেতে পারবো, তুমি একটা অ্যাম্বুলেন্স দেখো, আমি এখানে দাঁড়াচ্ছি। এরপরে ও কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স নিয়ে আসলো। আমি তখন ওই ছাত্রছাত্রীদেরকে বললাম যে তোমরা কর, হেল্প করতে যদি চাও তাহলে আমার ছেলেকে গাড়িতে তুলে দাও, হ্যাঁ এটাই তোমাদের হেল্প, আর মিছিল করতে দিব না, তোমাদের আমার ছেলেকে নিয়ে মিছিল করতে দিব না। তখন ওরা বুঝে গেছে যেহেতু আমি ডিটারমাইন্ড, তখন ওরা হেল্প করলো। পরে বুঝতে পেরেছি যে ওর ভিতরেও কিছু সিআইডি বা এই ধরনের ডিবির লোকজন ছিল, হ্যাঁ, বা ইনফরমার টাইপের যারা তারা ছিল। তারপর এখানে ওই বাসায় নিয়ে আসার পরে তো তখন ওরা আর এক বন্ধুর বাবা এসে বলে যে ভাই এখন ওর দাফন কোথায় করতে চান আপনি বলেন, আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। তখন ধরেন 3:30 4টা এরকম, না 3টার সময় যেহেতু ওই মেসেজ পাইছে আমরা গেছি, এটা 4টা বাজে, 4টা প্লাস ক্লাস। তখন আমি বললাম যে যেহেতু ব্যাংকটানে আমার তেমন কোনো ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন নাই, আমি আমার গ্রামে আমার বাবা মায়ের কবর যেখানে সেখানে নিয়ে যাব। তো তখন উনি বলে যে ঠিক আছে, তাহলে আমরা গাড়িতে ফ্রিজিং গাড়ি বলবো না নর্মাল এসি অ্যাম্বুলেন্স বলবো। তখন এসি অ্যাম্বুলেন্সে আমরা যাব যারা ওর সাথে যেতে চায়, আর ফ্রিজিং গাড়ি বলে না, যেতে যেতে রাত হয়ে যাবে, অত রাত্রে তো আর দাফন হবে না, হয়তো আগামীকালকে হবে। হ্যাঁ, সুতরাং ফ্রিজিং কার বলে। এই ধরেন 10-15 মিনিটের মধ্যে ওনার আবার বেশ কানেকশন আছে, গাড়ি চলে আসলো। ইন দ্য মিনটে আমার এক ভাতিজা গ্রাম থেকে ফোন দিচ্ছে এই যে চাচা আমাদেরকে নাকি মারা গেছে, থানা থেকে ফোন দিয়েছিল যে আপনাদের একজন আত্মীয় মারা গেছে, সে এখানেই তার লাশ নিয়ে আসবে, আমাদের অনুমতি ছাড়া যেন দাফন না হয়। হ্যাঁ, তখন আমি বললাম আচ্ছা, আসলে তো কিছু বলার নেই। তখন বললাম আচ্ছা ঠিক আছে দেখতেছি, তোর ভাই ইয়ামিন মারা গেছে। তখন ওই ভাই পাশে বলল ভাই কী হয়েছে? তখন আমি বললাম যে কুমারখালী থানা ইতিমধ্যে ইনফর্ম হয়ে গেছে, সেখানে তো সম্ভবত লাশ দাফন করতে দেবে না তারা। আর ইতিমধ্যে আমার ড্রাইভার এসে বলছে যে স্যার মানিকগঞ্জে খবর নিয়েছে, রাস্তাঘাটের যে পরিস্থিতি মনে হয় আপনি যেতে পারবেন না। ওখানকার ড্রাইভাররা বলতেছে না ভাই, মানে ফেরি বন্ধ আছে এবং পুলিশ যেখানে সুযোগ পাচ্ছে লাশ নিয়ে নিচ্ছে, এবং ছাত্ররাও যেখানে সুযোগ পাচ্ছে তারা নিয়ে মিছিল করতেছে, এই জন্য এক ধরনের পাল্টাপাল্টি চলতেছে। এখানে লাশ নিয়ে মানে মুভ করা খুব ডিফিকাল্ট হবে। তখন ওই ভাই বললো যে ভাই এখন কী করবেন? তখন ওর বোন বলল যে আব্বু যেহেতু ওর নানা নানির কবর আমাদের পুরো গোরস্থান যেটা তালবাগে এখানে, বলতেছে যেহেতু কুষ্টিয়ায় নেওয়া যাচ্ছে না তাহলে এখানে দাফন করো। আমি বললাম যে ঠিক আছে, যেহেতু কুষ্টিয়ায় নেওয়া যাবে না। ওই ভদ্রলোক আবার পুরো গোরস্থানের সভাপতিকে ফোন দিল। উনি নাকি বলছে যে যদি পোস্টমর্টম রিপোর্ট না থাকে তাহলে পুলিশ থেকে আমাদের বলে দেওয়া আছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া, কারণ পোস্টমর্টমের নামও তখন অনেক লাশ গায়েব হচ্ছিল। ঠিক আছে, এটাও একটা ফোন দিয়েছিল সরকারের। তখন আমি আমার এক বন্ধু এসপি, ওকে ফোন দিলাম। ও আর আমি যখন অ্যাম্বুলেন্সে আসি বাসা পর্যন্ত, তখন জাস্ট একটা শর্ট মেসেজ লিখছি ফেসবুকে যে কিছুক্ষণ আগে মডেল মসজিদের সামনে আমার ছেলে শহীদ হয়েছে, তোমরা সবাই দোয়া করো। ও আবার এটা দেখছে, দেখে ও ফোন দিতে সাহস পাচ্ছে না যে এই অবস্থায় কী বলবে সে। আমি ওকে ফোন, ও তখন ওর পোস্টিং বরিশালে, আমি যখন ফোন দিলাম তো বলছে যে সবই দেখছি, ও কান্নাকাটি করতেছে। ওই যে দোস্ত, আমি তো কান্নাকাটি শোনার জন্য ফোন দিই নাই, তা আমার ছেলেকে তো দাফন করতে পারতেছি না। তা কী হয়েছে? তখন এগুলো বললাম। তো বলছে যে তাহলে তুমি পোস্টমর্টম করো। তাই পোস্টমর্টম করলে আমার লাভ কী? তো না পরবর্তীতে মামলা মকদ্দমায় সুবিধা হবে। আমি বলে যে তুই ঠোলা, তুই জানিস না কাজ করছে ঠোলারা, আর আমি তাদের বিরুদ্ধে মামলা করে আমি সুবিধা পাবো, আমার এই সুবিধার দরকার নেই, তো আমি পোস্টমর্টম করবো না। তোদের পুলিশের কোনো আইন আছে কিনা সেটা তুই বল। হ্যাঁ, তখন বললো যে হ্যাঁ আইন আছে, পারিবারিক কবরস্থানে দাফন করলে তখন পোস্টমর্টম রিপোর্ট লাগে না। তো আমি তখন বললাম যে যেহেতু ব্যাংকটাউন সোসাইটির যে মসজিদ আছে, তা আমি তো এখানকার মেম্বার, এবং মেম্বারের বাইরে এখানে লাশ দাফনও তারা করতে দেয় না, তাদের বাবা মা ছেলে মেয়ে বা তারা নিজেরা। তো এটা তো আমাদের পারিবারিক কবরস্থান হিসেবে আমরা বলতেই পারি। হ্যাঁ, তাহলে তো এখানে ব্যবস্থা নিতে পারি, যদি পুলিশ সশরীরে বা ওভার ফোনে যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চায় তখন আমাকে ধরাই দেবে, আমি এই আইনের ব্যাখ্যা তাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে। তখন ওই ভদ্রলোককে বললাম যে ভাই যেহেতু পুরো গোরস্থানও হচ্ছে না, কুষ্টিয়াও নিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের ব্যাংকটাউন সোসাইটির যে কবরস্থান আছে তাহলে সেখানে। বলে আচ্ছা ঠিক আছে। তখন ওই ভদ্রলোক ফোন দেওয়া হলো আমাদের কবরস্থানের যে সভাপতি, যে মসজিদ কমিটির সভাপতি। তখন উনি বলছে যে হ্যাঁ আমাদের ছেলে কোথায় আর যাবে, ঠিক আছে আপনারা ব্যবস্থা নেন। তখন আমি বললাম যে দেরি করা যাবে না। তখন আমরা আসরের নামাজ পড়ে এসে বসছি। আমার যেহেতু ঝামেলা হতে পারে, ইতিমধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে, আমার মনে হয় যে মাগরিব পড়েই আমরা দ্রুতই ওকে দাফন করাই দিই। তবে আমার ছেলে শহীদ হয়েছে এটা আমি বাবা হিসাবে বিশ্বাস করি, এবং হাদিস অনুযায়ী তাকে গোসল দিতে হয় না, আপনার আমার ছেলেকে গোসল দিবেন, ঠিক আছে। তখন বললো আচ্ছা ঠিক আছে। বলছি যে ওর তো কাপড় গায়ে যেটা ছিল সেটা সব ছিঁড়ে ফেলছিল, পুলিশে এই করছিল, এই তা করছিল, যখন ফেলে দিছিল তখনও এইগুলো। আমি বললাম যে তাহলে, তখন একজন বললো যে তাহলে কাফনের কাপড় কী করবো। যেহেতু গায়ে কাপড়ই নাই, কাপড় থাকলে তো ওই কাপড় দিয়ে দেওয়া যায়, অ্যাটলিস্ট শুধু ওই কাপড়টা পরাই দিতে পারেন, কিন্তু কোনো গোসল দিবেন না, এটা আমি মানে জোরালোভাবেই বলছি। তখন আচ্ছা ঠিক আছে। তখন ওরা শুধু ওই কাপড় এনে জড়াই দিয়েছে আর কি। এরপরে আমরা মাগরিবের নামাজ ওখানেই পড়লাম। ওখানে মাগরিব নামাজের পরে হলো জানাজা হলো, আমরা এখানে দাফন করে দিলাম। এরপরে তো তখন ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, তা হয়ে গেছে, আমরা ওইভাবে বেরোতেও পারছি না। এবং কুষ্টিয়া ডিবি অফিস থেকে, সাভার থেকে বিভিন্নভাবে মানে আমাদেরকে কোনো একটা রাজনৈতিক দলের কর্মী বা সাপোর্টার বা যাই হোক এরকম একটা ট্যাগ দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, পুলিশের দিক থেকে এরকম একটা চেষ্টা চলতেছে। তখন আমরা বারবার বলছি দেখেন আমার ছেলেও কোনো রাজনীতি করতো না, আমার ছেলে বুয়েট মেডিকেলে চান্স পেয়েছিল শুধু রাজনীতির কারণে, সে সেখানে ভর্তি হয় না, সেও কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। আমিও কোনো আমার স্টুডেন্ট লাইফে বা সার্ভিস লাইফে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। সুতরাং আপনারা আপনাদের সোর্স থেকে খবর নেন আমাদের কাছে। তো ওরা মোটামুটি তখন পর্যন্তই যে এই ব্যাপারে আমাদেরকে ওরা ডিরেক্টলি যে জামাত বা বিএনপি এই ধরনের কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যদি এটা ওরা ওদের ভাষ্যমত যে না ঠিক আছে আমরা খোঁজখবর নিয়েছি, আপনার সাথে তবু কথা বলতে হয়, ঠিক আছে আপনি চিন্তা করেন না, আপনি যেটা বলছেন আমরা আমাদের সোর্স থেকেও এই ধরনের পেয়েছি, অসুবিধা নেই, এইটুকু শুধু বলছি। কিন্তু তারপরেও কিন্তু এখানে একটা মিথ্যা মামলা তারা সাজাইছিল, মানে ওকে হিজবুত তাহরির বা এই টাইপের কোনো নিষিদ্ধ সংগঠনের, মানে যখন জামাত বিএনপি বা কাউকে পাই নাই তখন এই ধরনের একটা ওরা চিন্তা ভাবনা করে একটা কেস সাজাইছিল। এর বাইরে যেটা বললাম যে আমার তো একটা আশা আছে যে দেশটা ভালো থাকুক, সেটা তো সবারই চিন্তা। আর আমাদের যে সন্তানেরা যে উদ্দেশ্য নিয়ে এই তাদের স্যাক্রিফাইসটা করে গেছে, আমরা যদি তারা তো আর দেখতে পাচ্ছে না, বা তাদের কিছু এখন আর করারও নেই, আমরা যারা তাদের আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন আছি, তারা যদি আবারও দেখি যে সেই একই অবস্থা যে এলাও সেই করো, তাহলে আমাদের দুঃখের কোনো শেষ থাকবে না। এবং আমরা মনে করি হয়তো একটা পর্যায়ে আসবে আমরাও হয়তো হেনস্থার শিকার হয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমি আমার এক্সপেকটেশন সব শহীদ এবং আহতদের পক্ষ থেকে যেটা আমরা বলি যে জুলাই প্রোক্লেমেশন, এইটা হওয়া উচিত এবং এটা আমাদের সংবিধানের অংশ হওয়া উচিত।